আচ্ছা, তো ফার্স্ট ইয়ার গেল। এরপরে হচ্ছে আমরা একটু আগে আমাদের সম্পর্কে কিছু জিনিস জেনে নিই, যে সফটওয়্যার টেকনোলজিটা কী এবং কেন আমরা এইগুলো করতেছি, কেন আমরা একাডেমি ওপেন করছি, কেন ন্যাশনাল এগুলো নিয়ে কাজ করতেছি। আমাদের প্রচুর মেসেজ আসে এই রিলেটেড, যে কেন আমরা ন্যাশনাল নিয়ে কাজ করতেছি, কেন আমরা একাডেমি নিছি। আপনারা যারা আমাদের প্রিভিয়াস পোস্ট যদি কেউ দেখে থাকেন, যে আমরা আগে কী ধরনের পোস্ট করতাম, বা এখনও যারা আমাদের রেগুলারলি ফলো করেন, তো তারা দেখবেন যে মাঝে মাঝে আমরা হচ্ছে আইটি রিলেটেড জিনিসপত্র আপলোড করি। কারণ হচ্ছে সফটওয়্যার টেকনোলজি একটা আইটি প্ল্যাটফর্মই, তো সেক্ষেত্রে আমরা আইটি এআই এরকম টাইপের জিনিস নিয়ে কাজ করি। তো এরপরে আমরা এটাকে একাডেমিকে মুভ করছি এখন, প্লাস আইটিও আছে সাথে। এখন আমরা এআই নিয়েও কাজ করতেছি, আমরা এখন একটা এগ্রিকালচার এআইয়ের উপর কাজ করতেছি। তো এটা তো বললামই যে আমরা এখন আইটি এবং এআই নিয়ে কাজ করতেছি। একাডেমিটা আসলে আমরা কেন ওপেন করলাম, এখন আমরা চাইছিলাম যে আমাদের এটাকে একটু বিস্তার করতে, মানে একটু বড় করতে আমাদের প্ল্যাটফর্মটাকে। তো বড় করার জন্য আমাদের কাছে মনে হলো যে একাডেমিটা একটা বেস্ট। তো আমরা কেন এখন এই একাডেমিটাই নিলাম, ন্যাশনালেরটাই কেন নিলাম। ন্যাশনালটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমি নিজেও যখন ন্যাশনালের স্টুডেন্ট, আমরা দেখলাম যে সিএসসি আমরা যারা ন্যাশনাল থেকে সিএসসি পড়ে আসছি বা পড়তেছি, তাদের আলটিমেটলি কোনো গাইডলাইন, কোনো সাজেশন, কোনো ধরনের মানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস বা কোনো কিছুই হচ্ছে এখানে আমাদের প্রোভাইড করা হয় না। তো আমাদের প্রোভাইড না করার কারণে আমরা কি একটা প্রচুর মানে প্রবলেমে থাকি, যে আমাদের কোথায় যাব, কিভাবে ক্লাস করব, কিভাবে আমাদের কলেজগুলোতেও আমাদের ভালোভাবে ক্লাস নেয় না। ন্যাশনালের সিএসসি প্রচুর নেগলেক্টেড। অন্য জায়গায় যদি আপনি দেখেন যে অন্যান্য যে ভার্সিটিগুলো আছে, পপুলার ভার্সিটি, বুয়েট বলেন, কুয়েট বলেন, বা যে কোনো ধরনেরই প্রাইভেট ভার্সিটিও, তাদের কিন্তু প্রচুর ন্যাশনালের মানে তাদের কিন্তু সিএসসির প্রচুর ডিমান্ড। তো তাদের সিএসসি যেমন ডিমান্ডেড, তেমন তাদের সিলেবাসটাও খুবই স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ওদের সিলেবাসটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড। ওদের কিন্তু প্রথম থেকে আপনার পাইথন শেখানো হয়, এবং প্রথম থেকে ওদের অ্যাডভান্স অনেক কিছু শেখানো হয়, এবং ওদের সাজেশন বলেন বা লাইভ ক্লাস বলেন, এবং ক্লাসেও অনেক ভালো একটা দেওয়া হয়, প্রিপারেশন দেওয়া হয়। কিন্তু আমাদের ন্যাশনালে এটা দেওয়া হয় না। আমাদের টিচাররা, আমাদের অনেক ভার্সিটি, অনেক কলেজে আছে, সব কলেজে না, টপ কিছু কলেজ ব্যতীত আমরা যারা নর্মালি আছি, তাদের সবারই এমন হয় যে কলেজের টিচাররা খুব একটা গুরুত্ব দেয় না, ভালোভাবে পড়ায় না, আমরা অনেক কিছু বুঝি না, সিনিয়রদের থেকেও হেল্প পাই না, ব্যাচমেটরা যারা একটু বুঝে তারাও হেল্প করে না। তো সেই ক্ষেত্রে আমরা অনেক ঝামেলাতে পড়ে থাকি ন্যাশনালে, আমরা যারা সিএসসিতে আছি। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হলো যে আমরা ন্যাশনালে সিএসসিটা নিয়ে আগাতে পারি। আমাদের জুনিয়ররা আছে, আপনারা তো অবশ্যই আমাদের জুনিয়র, আমাদের যারা জুনিয়র আছে তারা যাতে ওই প্রবলেমটা ফেস না করে যে প্রবলেমটা আমরা ফেস করে আসছি। তো আমাদের মূলত একাডেমির 3টা সেকশন আছে, 3টা হাব আছে। একটা হচ্ছে সিএসসি হাব, একটা হচ্ছে স্কিল হাব, আর একটা হচ্ছে ক্যারিয়ার হাব। তো সিএসসি হাব তো বললাম যে আমরা মূলত ন্যাশনালে সিএসসিটাকে কভার করবো, আমরা অন্য কোনো ভার্সিটি সিএসসি কভার করবো না। যদিও সিলেবাস এবং পড়ার ধরন একই, যদিও তাদেরও স্ট্রাকচার আছে, তাদেরও ফিজিক্স পড়ার লাগে, তাদেরও ক্যালকুলাস আছে, তাদেরও পাইথন আছে, আমাদেরও পাইথন আছে, কিন্তু সেমিস্টার অনুযায়ী আলাদা আর কি। কোনোটা আমাদেরটা কোনোটা ফার্স্ট সেমিস্টারে, ওদেরটা কোনোটা থার্ড সেমিস্টারে, এরকম। কিন্তু সিলেবাস আলটিমেটলি সিএসসি সব ভার্সিটি সমান। আর আমাদের আরেকটা হাব হচ্ছে স্কিল হাব। আধুনিক যে মানে বর্তমান পৃথিবীতে যে ধরনের স্কিলগুলো আছে, সেই স্কিলগুলোরও প্রফেশনাল কোর্স আমরা আস্তে ধীরে লঞ্চ করব। তো আমরা এখন হচ্ছে সিএসসি হাব লঞ্চ করলাম, তো আমরা কয়দিন পরে হচ্ছে স্কিল হাবও লঞ্চ করব। এরপরে হচ্ছে আমাদের আরেকটা যেটা হাব, সেটা হচ্ছে ক্যারিয়ার হাব। আমরা চাচ্ছি যে আমাদের যারা আমাদের সাথে যুক্ত হবে, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত থাকবে। তো আমাদের যদি কখনও মানে কারো ধরনের কোনো মানে যদি কারো কখনো আমাদের প্রয়োজন হয় আর কি, কাজ করার বা কোনো ধরনের টিচার বা কোনো ধরনের কাজে আর কি, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কাজ করার সুযোগ আমরা পরবর্তীতে তৈরি করবো, ক্যারিয়ার হাব দিয়ে তৈরি করবো। তো এই হচ্ছে এটা। তো আমরা সিএসসি কেন ফোকাস করছি এটা আমি একটু বলে গেছি, যে আমরা মূলত ন্যাশনাল সিএসসিটাকে এই জন্য ফোকাস করছি, যাতে আমাদের জুনিয়ররা আমরা যে প্রবলেমগুলো ফেস করছি সেই প্রবলেমগুলোতে তারা না পড়ে। এবার আমাদের মেইন টপিক আসি, সেই টপিক হচ্ছে কি, ক্যালকুলাস কি। এতক্ষণ পর্যন্ত আমার বকবক শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি এতক্ষণ পর্যন্ত শুধুই বকবক করছি। এখন আসি আমরা হচ্ছে মেইন টপিকে। তো ক্যালকুলাস কি এবং আমাদের ক্যালকুলাস কেন লাগে।
ক্যালকুলাস কি এটা নিয়ে আমি একটা সিলেবাস ভিডিও দিয়েছিলাম, এখন আপনারা দেখছেন না দেখছেন আমি বলতে পারতেছি না। তো আমরা এখানে আবার বলি ক্যালকুলাসটা কী এবং ক্যালকুলাসটা আমাদের কেন সিএসসিতে পড়তে হয়। বলতে পারেন যে আপু ক্যালকুলাস তো ম্যাথমেটিক্স টাইপের জিনিস, এটা কেন আমরা সিএসসিতে পড়বো, যেখানে আমরা তো শুধুমাত্র হচ্ছে এখানে করতে পারি, কোড করলেই আমাদের হয়ে যায়, আমাদের কেন ইয়াটা দরকার। 1 মিনিট। তো এখন আমাদের ক্যালকুলাসটা কেন দরকার। ক্যালকুলাস হচ্ছে আপনার এমন একটা জিনিস বা ম্যাথমেটিক্সের এমন একটা শাখা যেখানে আপনি পরিবর্তনশীল যে কোনো কিছুর মান বের করতে পারবেন, ঠিক আছে। এখন বলতে পারেন যে এটা তো আমরা বীজগণিত পাটিগণিত দিয়েও করতে পারি। এখন মনে করেন যে আপনার একটা জমি আছে, তো সেই জমিতে আপনি কি করলেন যে এটার দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে আপনি ক্ষেত্রফল বের করতে পারবেন। কেন পারবেন? কারণ আপনার জমিটা হচ্ছে মুভ করতেছে না, এটা স্থির আছে। তো যখন আপনার মুভ করতেছে না, ব্যাপারটা যখন স্থির, তখন আপনি এটার আয়তক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থ, ক্ষেত্রফল ইজিলি বের করতে পারবেন। কিন্তু ব্যাপারটা যদি মুভমেন্ট কিছুর হয়, তখন সেটা আপনি কীভাবে বের করবেন। এখন মনে করেন যে আপনি সহজভাবে বলতে গেলে আপনি যদি মনে করেন যে পৃথিবী থেকে মহাকাশে একটা রকেট পাঠাইছেন, তো এই যে পৃথিবী থেকে রকেটটা মহাকাশে গেল, তো এই যে এক এক সেকেন্ডে তার গতি বাড়তেছে, তার ফুয়েল খরচ হচ্ছে, তার জ্বালানি খরচ হচ্ছে আর কি এক এক সেকেন্ডে, কখনো অনেক বেশি খরচ হচ্ছে, কখনো কম খরচ হচ্ছে। এখন আপনাকে যদি বলা হয় যে ঠিক যখন পৃথিবী থেকে এটা লঞ্চ করলো তার ঠিক 5 মিনিট পরে তার গতি কত ছিল, বা তার ঠিক 5 মিনিট পর তার ক্ষেত্র জ্বালানি কতটুকু খরচ হয়েছে সেটা বের করা, সেটা কি আমাদের পক্ষে বের করা সম্ভব? এটা তো একটা মুভমেন্ট আকারের জিনিস, এটা কিছুক্ষণ পরপরই চেঞ্জ হচ্ছে। তো এই যে মুভমেন্ট আকারে যেগুলো মুভ করে, যেগুলোর গতি আছে, সেই ধরনের জিনিসগুলো আমাদের বের করার জন্য আমাদের ক্যালকুলাসটা ব্যবহার করা হয়। আর আমাদের আলটিমেটলি সিএসসিতে ক্যালকুলাসটা কেন লাগে? কারণ আমরা হচ্ছে যখন এআই নিয়ে কাজ করব, বা আমাদের মেশিন লার্নিং নিয়ে কাজ করব, বা জটিল কোনো অ্যালগোরিদম নিয়ে কাজ করব, যেটা আপনার 4th সেমিস্টারে পাবেন, 4th 5th সেমিস্টারে অনেক ধরনের অ্যালগোরিদম পাবেন যেগুলো অনেক কমপ্লেক্স। তো এরকম জটিল অনেক কিছু সমাধান করার জন্য, যেটা আমাদের নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ বীজগণিত পাটিগণিতে সম্ভব না, সেগুলোকে আমরা ক্যালকুলাস দিয়ে বের করতে হয়। তো এই যে ক্যালকুলাস যে আমাদের যারা আবিষ্কার করছে, একজন হচ্ছে নিউটন আর একজন হচ্ছে কি লেবনিজ, এই দুজন হচ্ছে কি ক্যালকুলাস আবিষ্কার করছে। তো আপনাদের যদি কারো মনে চায় গালি দিতে যে ক্যালকুলাস যে আবিষ্কার তাকে এটা গালি দিব, তাহলে আপনারা এই জায়গায় গালি দিতে পারেন। তো এরা হচ্ছে দুইটা জিনিস আবিষ্কার করছে, ক্যালকুলাসে দুইটা পার্ট তারা আবিষ্কার করছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল, একটা হচ্ছে ইন্টিগ্রাল। তো ডিফারেন্সিয়াল হচ্ছে পরিবর্তনের একটা কিছুর মান বের করবেন। তো মান বের করার জন্য জিনিসটাকে ছোট ছোট টুকরায় ভাগ করে ওই জিনিসটার মানটা বের করে হচ্ছে কি ডিফারেন্সিয়াল, মানে ছোট করে দেওয়া, ভাগ করে দেওয়া। আর ইন্টিগ্রাল হচ্ছে কি সবগুলা ভাগকে আপনি একত্র করে এটাকে হচ্ছে এটা ক্ষেত্রফল বের করলেন, বা এটার পরবর্তী যে মানটা দরকার সেটা মানটা বের করলেন। তো আমাদের যে ন্যাশনালের যে এক্সাম হয়, সেই এক্সামে আপনাদের 6টা কোশ্চেন থাকে। 3টা কোশ্চেন থাকে ডিফারেন্সিয়াল নিয়ে, 3টা কোশ্চেন থাকে ইন্টিগ্রাল নিয়ে। তো যদি কারো মনে হয় যে আমার শুধু পাস করলেই হয়ে যাবে, ঠিক আছে, আমার শুধু পাস করলেই হবে, আমার এত ভালো রেজাল্টের দরকার নাই, আমার শুধু কোনো রকম 2.5 বা 2.880 এমন টাইপের যদি মান তার হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি শুধু ডিফারেন্সিয়ালটা সলভ করে নেন। এক্সামের আগ পর্যন্ত সলভ করলে আপনার ডিফারেন্সিয়ালটা ক্লিয়ার করে দিলে আপনার 3টা কোশ্চেন সলভ হয়ে যাবে। 3টা কোশ্চেন হয়ে গেলে আপনি অ্যাটলিস্ট আশা করতে পারেন যে 60 মার্ক কমন পড়বে আপনার, এবং 60 মার্ক কমন পড়লে অবশ্যই আপনার পরীক্ষাতে পাশ করে আসতে পারবেন। ধরেন ভুল টুল সব কিছু মিলিয়ে ঝিলে পাশ করে আসতে পারবেন এরকম। আর ডিফারেন্সিয়ালটার তুলনামূলক ইন্টিগ্রাল থেকে একটু সহজ, তাই আপনারা যদি ডিফারেন্সিয়াল সলভ করতে পারেন পাশ করে আসতে পারবেন। তো এরপরে হচ্ছে কি আমাদের যেটা হয় ডিফারেন্সিয়ালে ফাংশন কি, ফাংশন দিয়ে দেখবেন যে আমাদের অ্যাটলিস্ট ডিফারেন্সিয়াল যদি আপনি শুধু সলভ করতে চান, তো অ্যাটলিস্ট আপনাকে ফাংশনের টপিকটা শেষ করতে হবে। আর ফাংশনের টপিক থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন প্রত্যেক বছরই থাকে। ফাংশন, তারপরে হচ্ছে কি আপনার ডোমেন রেঞ্জ, মিলেয়া, তারপরে হচ্ছে কি আপনার থিওরাম,
আর এরপরে হচ্ছে কি মিনিমাম ম্যাক্সিমা, এগুলো থেকে এগুলো যদি আপনি কভার করেন, যে এখন যে আপনি বলেন যে আপু আমাকে ডিফারেন্সিয়ালটাও আরও ছোট করে দেন, যে আরও ছোট করে কীভাবে পাস করে আমি সিলেবাস শেষ করতে পারি, তাহলে ফাংশন শেষ করেন, তারপর ডোমেন রেঞ্জ শেষ করেন, তারপরে শেষ করেন হচ্ছে কি মিনিমাম ম্যাক্সিমাম, এরপরে শেষ করেন আপনার ডোমেন রেঞ্জ তো বললামই, তারপরে যে থিওরামগুলো আছে সেই থিওরামগুলো এগুলো থেকে সলভ করলে আপনি অ্যাটলিস্ট পরীক্ষাতে পাস করে আসার মতো মার্ক হবে। কারণ থিওরাম যেগুলো আছে সেগুলো আপনার 8 মার্ক এমনি থাকে, এক একটা থিওরাম 8 মার্কের করে থাকে। তো আপনার যদি পরীক্ষাতে 2টা থিওরাম কমন পড়ে বা 3টা থিওরাম, 3টা তো আসে না, 2টা কমন পড়ে, 2টা যদি কমন পড়ে আপনার এখানে হচ্ছে কি 15 মার্ক। কাইন্ডলি মিউট করে দিবেন, 15 মার্ক, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনার 15 মার্ক এখানে, আর ফাংশন ডোমেন রেঞ্জ এগুলো মিলিয়ে ঝিলে আপনি 30, 35, 40-এর মতো অ্যান্সার করে আসতে পারবেন। আর আমাদের যেহেতু ইনকোর্সের মার্ক থাকে, ইনকোর্সে ভালো করার চেষ্টা করবেন, ইনকোর্স আপনাদের শেষই, তো ইনকোর্সের মার্ক থাকে এবং থাকে এক্সামের মার্ক, ঠিক আছে। 2টা মার্ক মিলে 40 পাইলে কিন্তু পাস। তো আপনি যদি এক্সামে অ্যাটলিস্ট 30-35 পাইতে পারেন আর আপনার ইনকোর্স মিলে আপনি পাস করতে পারবেন। আর যদি ভালো রেজাল্ট চান তাহলে অবশ্যই আপনাকে সব শেষ করতে হবে। তো এবার আমরা যে আসি ফাংশন কি, তো ফাংশন হচ্ছে কি আপনি একটা ইনপুট দিবেন আর সেই ইনপুট অনুযায়ী আপনি মান পাবেন। মনে করেন যে আপনি এখানে আমরা একটা ফাংশন যদি বলি যে এফ অফ এক্স আছে, এটা ইকুয়াল টু ওয়াই, তাহলে এখানে আমি ইনপুট দিব হচ্ছে এক্স এর মান, আমি পাবো হচ্ছে কি ওয়াইয়ের মান। তো ওয়াই হচ্ছে আমার ফলাফল আর এক্স হচ্ছে কি আমার ফলাফল, যেটা সেটাই হচ্ছে আউটপুট, আর যেটা আমরা দিব সেটা হচ্ছে ইনপুট। আর ফাংশনের কাজই হচ্ছে এটা ইনপুট দেওয়া এবং আউটপুট ফলাফল দেওয়া। তো আমরা যদি একটা ফাংশনের দেখি, এক মিনিট এটা একটু অফ করি, আমরা একটা ফাংশন দেখি তাহলে আর একটু বুঝতে পারবেন। তো মনে করেন যে আপনি একটা ফাংশন লিখলেন যে এফ অফ এক্স, ঠিক আছে। এফ অফ এক্স আপনি দিলেন হচ্ছে 2x + 3। তো আমি এখন এইটা হচ্ছে আমার ফাংশনটা যেটা আমি লিখলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x + 3। এখন আমি যদি এক্সের একটা মান দিই, মনে করেন আমি এক্সের মান দিলাম হচ্ছে 2 দিলে আমার এবার মান কত আসে x + 3, তাহলে আমার আসবে হচ্ছে কত 7। তো আমি ইনপুট দিলাম হচ্ছে 2, আমি আউটপুট পাইলাম হচ্ছে কি 7। তো এটাই হচ্ছে মূলত ফাংশনের মেন কনসেপ্ট, যে আপনি যা ইনপুট দিবেন তা আপনি আউটপুট আকারে পাবেন। এখন আপনার মনে কোশ্চেন হইতে পারে যে আপু আমাদের তো ফাংশনগুলো অনেক কঠিন থাকে, আমাদের ফাংশনগুলো অনেক কঠিন, আমরা তো এত সহজ, আপনি তো সহজ একটা জিনিস বুঝাইলেন, আমরা এটা তো কীভাবে বুঝবো। তা যেটা আমাদের মূলত আমাদের ন্যাশনালি সিলেবাস অনুযায়ী আমাদের যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আপনি ত্রিকোণমিতি, বীজগণিত, তারপরে হচ্ছে কি লগারিদম, এই জিনিসগুলো দিয়ে আপনি ইজিলি সলভ করে আসতে পারবেন, ঠিক আছে। তো ত্রিকোণমিতি, বীজগণিত এগুলো দিয়ে সলভ করতে আসতে পারবেন। তো আপনারা যারা রিসেন্টলি দেখবেন যে আমাদের একটা ভিডিও দেওয়া হয়েছে ক্লাসের ফাংশনের, ওখানে কিন্তু ত্রিকোণমিতি এবং বীজগণিতে নর্মাল যে বেসিক যে সূত্র দিয়ে কিন্তু সলভ করা হয়েছে। তো ফাংশন বেশিরভাগই আপনার ত্রিকোণমিতি, বীজগণিত, লগারিদম এসব দিয়ে আপনি ইজিলি সলভ করতে পারবেন। এই জন্য আপনার যদি এগুলো একটু কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আপনার জন্য সুবিধা। তো ফাংশন সলভ করার আরেকটা উপায় হচ্ছে গ্রাফ, লেখচিত্রের সাহায্যে আর কি, একটা গ্রাফ থাকবে, সেই গ্রাফ দিয়ে আমরা ফাংশনটাকে ইজিলি সলভ করতে পারি। কীভাবে গ্রাফটা কোন দিকে গেল, কীভাবে আগাইলো, কীভাবে পিছাইলো, সেই গতি প্রকৃতিগুলো চেঞ্জ করে আমরা ফাংশন সলভ করতে পারি। তারপরে হচ্ছে কি লিমিট। তো লিমিটটা কি, আর আরেকটা জিনিস হচ্ছে ফাংশনের আরেকটা সহজভাবে যদি বোঝাই, মনে করেন আপনি একটা জুস বানাবেন, ঠিক আছে, আমের জুস বানাবেন। তো আমের জুস বানানোর জন্য আপনাকে কি করতে হবে, আম দিতে হবে। তো আম দিতে গেলে আম দিলে আপনি আমের জুসটা পাবেন, এরকম। তো যা দিবেন আপনি ওই রিলেটেডই আউটপুটটা পাবেন। তো ওই রিলেটেড আউটপুটে গেলে আমরা লিমিট একটু পরে বুঝি, আমরা একটু ডোমেন রেঞ্জটা বুঝি। তো এখন মনে করেন আপনি একটা আমের জুস বানাবেন, তো আপনি যদি ব্লেন্ডারে আম না দিয়ে আপনি যদি দেন হচ্ছে কি পাথর, তাহলে কি আপনার আমের জুস পাবেন আপনি? তাহলে কি আপনার জিনিসটা হইল? তো আমাদের ফাংশনের ক্ষেত্রে এরকম যে আমরা যা দিব আমাদের ওই রিলেটেডই কি আউটপুট আসবে।
তো এখন ফাংশনের সাথে অনেকটা ডোমেন রেঞ্জও কানেক্টেড। আর ফাংশন জিনিসটা যেটা, সেটা ছিল আপনার এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে আমরা তো পড়বো হচ্ছে সিএসসি, আমরা ফাংশন দিয়ে কী করবো। তো যারা হচ্ছে প্রোগ্রামিং একটু একটু পারেন বা যারা করতেছেন তারা দেখবেন যে যেমন জাভা স্ক্রিপ্টের কথা যদি বলি, যারা মান শিখতেছেন বা অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজ যারা টুকিটাকি পারেন, তারা দেখবেন যে আমাদের জাভা স্ক্রিপ্ট দিয়ে বলি, তারা দেখবেন যে আমাদের জাভা স্ক্রিপ্টে ফাংশন বানাতে হয়। ঠিক আছে, এই একটা প্রবলেমকে ছোট একটা ফাংশন বানাতে হয়, সেই ফাংশনটা আমাদের সলভ করতে হয়, মানে ফাংশনটার মধ্যে আমাদের কোড লিখতে হয়, লিখে এই ফাংশনটাকে কল করতে হয়, তাহলে কিন্তু আমার যে সিস্টেমটা কাজ করে। তো এই জন্য আমাদের ফাংশনগুলো বুঝতে হয়। ঠিক আছে, যে আমাদের কীভাবে লিখলে আমাদের জিনিসটা কাজ করবে, এটা হচ্ছে কোডের জন্য আর কি ফাংশনটা। তো ফাংশনের আরেকটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ। তো ডোমেন আর রেঞ্জ কি? ডোমেন আর রেঞ্জ হচ্ছে আপনি মনে করেন যে লিমিটটা একটু পরে বুঝি, হ্যাঁ, ডোমেন আর রেঞ্জ আর ফাংশন একটু কাছাকাছি, তো এই জন্য আগে ডোমেন আর রেঞ্জটা বুঝি। তো ডোমেন হচ্ছে কি আপনি ফাংশনে যেসব ইনপুটগুলো বসাবেন সেই ইনপুটগুলোই হচ্ছে কি ডোমেন। আপনি যে ইনপুটগুলো বসাবেন, যে ইনপুটের ফলে যে আউটপুটটা আসবে, যা ইনপুট দিবেন তাই হচ্ছে ডোমেন, আর যা আপনি আউটপুট আকারে পাবেন তা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, ডোমেন আর রেঞ্জ নিয়ে কিন্তু কোশ্চেন থাকেই। তো এখানে আরেকটা গ্রাফের ক্ষেত্রে ডোমেন রেঞ্জ বের করা অনেক সহজ, কিন্তু আমাদের যখন আমাদের একটা প্রবলেম সলভ করে লিখতে হয়, এটা একটু কঠিন। যাই হোক, মেন কথা হচ্ছে কি আপনি যা ইনপুট দিবেন ফাংশনের ক্ষেত্রে তাই হচ্ছে ডোমেন, আর যা আউটপুট দিবেন তা হচ্ছে কি রেঞ্জ। এখন মানে যদি আমি আমের জুসের কথা বললি একটু আগে, তাহলে আপনি কি ইনপুট দিবেন হচ্ছে কি আম, তাহলে এটা হচ্ছে ডোমেন, আর আউটপুট হিসেবে পাবেন কি আমের জুস, তাহলে এটা হচ্ছে কি রেঞ্জ। তো এবার ডোমেনের কিছু ধরনের থাকে। আপনার যদি সরল রেখা বরাবর একটা ডোমেন আঁকেন, বা বর্গমূলীয় যদি আপনি কোনো ইকুয়েশন পান, বা পরমমান টাইপের যদি কোনো ইকুয়েশন পান, তাহলে সেই ক্ষেত্রে ডোমেন রেঞ্জগুলো কীরকম হতে পারে। এরকম টাইপের আমাদের কিছু গাণিতিক রূপ থাকে না, যে f(x = ax + b), এমন টাইপের আমাদের অনেক ইকুয়েশন থাকে। তাহলে এরকম ক্ষেত্রে আপনি ডোমেন রেঞ্জ কীভাবে বুঝবেন, যে এটাকে আপনি সমাধান করার পর ডোমেন রেঞ্জ কীভাবে বুঝবেন। সমাধান করার পর যেসব বাস্তব মানগুলো আপনি ইনপুট দিলেন বের করার জন্য, এক্সে যে মানগুলো নিলেন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এক্সে যে মানে আপনি নেন সলভ করার জন্য, সেই মানটা হচ্ছে কি আমার অবশ্যই বাস্তব মান, অবাস্তব মান না। সেই সব বাস্তব মানই হচ্ছে আমার ডোমেন। এবার রেঞ্জ কি? আপনি আউটপুট হিসেবে যে মানগুলো পাইলেন, যেমন আমরা একটু আগের ফাংশনে আউটপুট হিসেবে 7 পাইলাম, এরকম আউটপুট হিসেবে যে বাস্তব মানগুলো আপনি পাবেন সেগুলো হচ্ছে রেঞ্জ। এবার বর্গমূলীয় যে জিনিসগুলো আছে, যেগুলোতে আমাদের রুট থাকে, সেগুলো আমরা কিভাবে সলভ করব, সেগুলো ডোমেন রেঞ্জ কিভাবে বের করব। তো রুট আকারে যেগুলো আছে সেগুলোকে আমাদের দেখতে হবে কি, যে এই যে এক্সের যে মানটা, এটাকে আমাদের সমাধান করব। সমাধান করার পর রুট মানে এক্সের ধরনের একটা মান নিলাম 2, তাহলে 4 নিলাম, মনে করেন 4 নিলাম, 4কে রুট করলে এরপর আমাদের কী পাবো, 2 পাবো। তো এরকম 2 মানটাকে যদি আমাদের অবশ্যই 0 থেকে বড় হয় এবং সমান সমান হয়, তাহলে সেটা হবে আমার ডোমেন। ঠিক আছে, এবং এ ধরনের ইকুয়েশনে যে ওয়াইয়ের মান যেগুলো থাকবে, ওই ওয়াইয়ের মানগুলো যদি আমার 0 থেকে বড় হয় অথবা সমান হয়, তাহলে সেটা হচ্ছে কি রেঞ্জ। অবশ্যই এখানে নেগেটিভ মান নেওয়া যাবে না। আর পরম মান তো আশা করি পরম মান সবাই বুঝেন। পরম মান মানে হচ্ছে জিনিসটা কখনোই নেগেটিভ হতে পারবে না, অলওয়েজ পজিটিভ হবে। এক্ষেত্রে আমরা মডুলাস দিয়ে বুঝাই। ঠিক আছে, মডুলাস দিয়ে বুঝাই যে জিনিসটা অলওয়েজ পজিটিভ। তো পজিটিভের ক্ষেত্রে অবশ্যই আমরা যখন ডোমেন দিব তখন সব ধরনের বাস্তব মানগুলো হচ্ছে ডোমেন, আর রেঞ্জের ক্ষেত্রে সব যেগুলো হচ্ছে ওয়াই 0 থেকে বড় এবং সমান সেগুলো হচ্ছে ওয়াই, মানে সেগুলো হচ্ছে রেঞ্জ। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোথাও লিখে রাখতে পারেন, আমরা ক্লাস শেষে হচ্ছে মানে সেমিনার শেষে একটা কোশ্চেন পর্ব নিব, কারো কোনো কোশ্চেন থাকলে লিখে রাখতে পারেন এই টপিক রিলেটেড। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে মনে করেন আপনাকে একটা গ্রাফ দিছে, এই গ্রাফেরগুলো প্রচুর সহজ ডোমেন রেঞ্জ বের করা। মনে করেন একটা গ্রাফ আছে আপনার কাছে, আপনাকে একটা গ্রাফ দেওয়া হয়েছে, সেই গ্রাফে আপনি ডোমেন রেঞ্জ কীভাবে বের করবেন। আপনাদের বইয়ে দেখবেন এমন অনেক আছে যেগুলো গ্রাফিক্যাল টাইপের গ্রাফ থাকে, সেখান থেকে আমাদের ডোমেন রেঞ্জ বের করা। বা আপনাকে একটা ইকুয়েশন দিছে XYZ, সেটাকে তারা হচ্ছে গ্রাফে কনভার্ট করে আপনাকে ডোমেন রেঞ্জ দেখাইছে, কারণ গ্রাফ থেকে এটা একটু সহজ তাই।
তো গ্রাফের ডোমেন রেঞ্জ কীভাবে বুঝবেন? গ্রাফে হচ্ছে আমরা জানি কি দুটো অক্ষ হয়, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। ওরে, একটা হচ্ছে কি এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, তো আমাদের যখন হচ্ছে এক্স অক্ষ বরাবর যদি কোনো মান থাকে সেটা হচ্ছে আমাদের ডোমেন, আর যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর থাকে সেটা হচ্ছে কি রেঞ্জ। মানে ভার্টিক্যাল যে কাজটা আমাদের হয় সেটা হচ্ছে ডোমেন, আর হরাইজন্টাল যেটা হয় সেটা হচ্ছে কি রেঞ্জ। নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে, আর ডান থেকে বামে হচ্ছে কি ডোমেন। ওকে, এবার আমরা হচ্ছে এবার লিমিট দেখবো, যেটা আমরা স্কিপ করে আসছিলাম ডোমেন রেঞ্জের জন্য। ওকে, লিমিটটা কি? লিমিটের কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর আসে, ঠিক আছে? তো লিমিটটা সলভ করবেন। আমি প্রথমেও বলে গেছি, যারা শুধু পাস করতে চাচ্ছেন, যে পাস করে বা অ্যাটলিস্ট 3 পয়েন্ট পাইলেও আপনার চলবে, তারা হচ্ছে, কারণ আপনাদের ইনকোর্স আছে, ইনকোর্স যদি ভালো হয় অবশ্যই, তাহলেই ইনকোর্স ভালো হইলেই, ইনকোর্স যদি খারাপ হয় তাহলে আর এই সাজেশন ফলো করেন না, আপনার হচ্ছে ইন্টিগ্রেশনও পড়েন, এটাও পড়েন। যদি ইনকোর্স ভালো হয় তাহলে আপনি লিমিট, ফাংশন, থিওরাম আর ডোমেন রেঞ্জ এগুলো সলভ করে যাবেন। আর মিনিমাম ম্যাক্সিমা তো ছোটো মান বড় মান বের করে, সবচেয়ে বড় মান বের করে, সবচেয়ে ছোটো মান বের করে। আচ্ছা, লিমিট হচ্ছে কি, লিমিট মনে করেন এমন একটা জিনিস যে আমি একটা ইনপুট দিলাম একটা এক্সের মান, ঠিক আছে? এখন ইনপুট আমি যদি সরাসরি কোনো কিছু ইনপুট দেই, তাহলে যদি আমার মানটা ইনফিনিটি হয়ে যায়, ঠিক আছে, অসংজ্ঞায়িত হয়ে যায় বা 0/0 হয়ে যায়, অবশ্যই 0/0 কিন্তু অসংজ্ঞায়িত, ঠিক আছে? এটা আমরা যারা সায়েন্সের জন্য জানি যে 0/0 কোনো মান আসলে হয় না, 0/0 মান হচ্ছে অসংজ্ঞায়িত। যদি আমি কোনো কিছু ইনপুট দিলাম, দেওয়ার ফলে যদি আমার মানটা 0/0 হয়ে যায় বা অসংজ্ঞায়িত হয়ে যায় বা ইনফিনিটি হয়ে যায়, তখন আমরা হচ্ছে কি ওই মানটাকে নিতে পারবো না, আমরা ওই মানটার ধারে কাছে কোনো মান নেব, ঠিক আছে? তো বাস্তব জীবনে মনে করেন যে আপনার একজনের উপর ক্রাশ আছে, তো সেই ক্রাশের কাছাকাছি যদি আপনি যান তাহলে আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো ক্রাশ আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে। তো কাছাকাছি না যে ধারে কাছে নর্মালি থাকেন ফ্রেন্ড হিসেবে, ওই ধারের কাছে মানটাকে ধরাই হচ্ছে কি আপনার লিমিট। আমরা যদি একটু একটা দেখি যে আসলে জিনিসটা কীরকম, দাঁড়ান এক মিনিট, এটা একটু ক্লোজ করি। আমরা একটু এখানে আসি ম্যাপে। মনে করেন আপনি একটা ফাংশনের মান দিলেন হচ্ছে কি 1 দিলেন, ঠিক আছে? যে কোনো একটা ফাংশন আমরা ধরলাম যে 1 দিলেন। এখন 1 দেওয়ার ফলে আপনার এটা হয়ে গেল হচ্ছে ইনফিনিটি বসাই, এক মিনিট, ইনফিনিটি। তো এখন ইনফিনিটি হয়ে গেলে অসংজ্ঞায়িত অথবা 0/0, ঠিক আছে? 0/0 মানে অসংজ্ঞায়িত। তো 0/0 বা ইনফিনিটি যদি হয়ে যায় তখন আমরা এই মানটা নিতে পারবো না। তখন আমরা করব কি, একেবারে ধারে কাছে কোনো মান, যেমন 0.99999, ঠিক আছে? এবং ধারে কাছে কোনো মান, একেবারে কাছাকাছি কোনো মান, যাতে আমার মানটাও থাকে আমার কাজটাও হয়, ঠিক আছে? এরকম ধারে কাছে মানটা নিয়ে আমরা হচ্ছে সলভ করবো যাতে আমার এই অসংজ্ঞায়িত মানটা না আসে। তো এটাই হচ্ছে কি আমাদের লিমিট। তো লিমিটের ম্যাথগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, লিমিটের ম্যাথগুলো আমরা দেখাবো না এখানে, আমাদের থিওরামটা খুবই ইম্পর্টেন্ট। এই যে থিওরামটা, আমরা একটু পরে থিওরামটাতে যাব। তো এরপরে হচ্ছে আমাদের একটু যেটা কথা সেটা হচ্ছে আমাদের পেড ক্লাস নিয়ে। যারা ভাবতেছেন যে আমাদের পেড ক্লাসে জয়েন হবেন, অনেকেই রিসেন্টলির মধ্যে মেসেজ দিয়েছেন, তারা বলছিলেন যে অবশ্যই আমাদের সেমিনারে জয়েন হবেন, তারপরে কনফার্ম করবেন বা কিছু একটা। যাই হোক, এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে কি যে যারা চাচ্ছেন যে আমাদের ফ্রি ক্লাসে পেড ক্লাসে জয়েন হতে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন পেড ক্লাসের ব্যাপারে আমি একটু ইয়াটাতে যাই, আমাদের ইয়াটাতে যাই, প্রেজেন্টেশনে যাই। যেহেতু আমরা একবার প্রেজেন্টেশন একবার MS ওয়ার্ডে যাচ্ছি, এজন্য একটু সমস্যা হচ্ছে। তো আমরা লিমিট শেষ করলাম, ডোমেন রেঞ্জ শেষ করলাম, তারপরে হচ্ছে কি এবার আমাদের পেড কোর্সের ব্যাপারে যা জানতে চাচ্ছিলেন তাদের ব্যাপারে বলি। তো আমরা প্রথমেই বলে গেছি যে আমরা ন্যাশনালের সিলেবাস ধরে কাভার করব, আমরা অন্য কোনো ভার্সিটি সিলেবাস ধরে কাভার করব না। তো আমরা অনেকেই আমাদের অনেক দিন ধরে নক দিতেছেন, ঠিক আছে, যে পেড ক্লাস নেওয়ার জন্য বা রেকর্ডের ক্লাস নেওয়ার জন্য।
কোনো নির্দিষ্ট টপিক নিয়ে, বিশেষ করে ক্যালকুলাস নিয়ে অথবা ফুল সাবজেক্ট নিয়ে, ঠিক আছে। তো ফুল সাবজেক্টও আপনাদের জন্য আমাদের রেডি করা হয়েছে, ক্যালকুলাসেরও আমাদের রেডি করা হয়েছে, এবং আমাদের কোর্স ফিটাও আপনাদের রিজনেবল প্রাইসে রাখা হয়েছে, যারা হচ্ছে স্টুডেন্ট যে কেউ নিতে পারে এরকম টাইপের। তো কেন আপনারা আমাদের থেকে পেড কোর্স নেবেন? প্রথমত আপনি, আমার মনে হয় না আপনি কোথাও পাবেন যারা ন্যাশনালের সিলেবাস ধরে পড়াচ্ছে বা ন্যাশনালের সিলেবাস ধরে সলভ করতেছে। আমরাই মূলত প্রথম যারা ন্যাশনালের সিলেবাসটাকে ফোকাস করে, বিশেষ করে সিএসসি সিলেবাসটাকে ফোকাস করে আমরা আগাচ্ছি। তো অবশ্যই আমাদের যে জার্নিটা সেটা হচ্ছে ক্যালকুলাসের জন্য আগামী 14 দিনের মধ্যে ক্যালকুলাস সলভ করার যে জার্নি, 7 তারিখ থেকে শুরু হবে, 14 তারিখে শেষ, এরকম টাইপের, 14 বা 15 তারিখের মধ্যে শেষ। তো এইটা হচ্ছে ক্যালকুলাসের জার্নি। আর ফুল কোর্সের যে জার্নি সেটা হচ্ছে আপনার 7 তারিখ থেকে শুরু হবে, আগামী 30 তারিখের মধ্যে শেষ, 25 দিনের। তো এই জার্নিগুলোর মধ্যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ন্যাশনালে ফুল সিলেবাস কমপ্লিট করব। ন্যাশনালে যে সিলেবাস আমাদের আছে এবং পরীক্ষাতে অ্যাটলিস্ট খুব ভালো একটা রেজাল্ট করা যেতে যায় সেভাবে সলভ করব। শুধু পাস না, খুব ভালোভাবে রেজাল্ট সলভ করার চেষ্টা করব। এবং ন্যাশনালে প্রচুর কোশ্চেন রিপিট হয়, আমরা সবাই জানি ব্যাপারটা, আমাদের সিনিয়ররাও বলে, আমরাও জানি যে ন্যাশনালে প্রচুর কোশ্চেন রিপিট হয়। আপনি যদি ন্যাশনালের বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করেন সেগুলো তো আপনি পাস করতে পারবেন, কিন্তু ব্যাপার হচ্ছে ন্যাশনালের বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করতে হলে আপনাকে টপিক বুঝতে হবে, জিনিসগুলো ক্লিয়ার হতে হবে। তো আমরা এখানে আমাদের বিগত বছরের কোশ্চেনগুলোও সলভ করবো, থিওরি ক্লিয়ার করবো, বেসিক ক্লিয়ার করবো। তো ফুলটা হচ্ছে 25 দিনের চ্যালেঞ্জ, আর শুধু ক্যালকুলাস হচ্ছে আপনার আগামী 14 দিনের চ্যালেঞ্জ। অবশ্যই লাইভ ক্লাস এবং রেকর্ডেড থাকবে, এবং কোনো পিডিএফ থাকলে সেটাও অ্যাডজাস্ট করে দেওয়া হবে। তো কোর্স ফি স্ক্রিনে দেখতে পারতেছেন যে ফুলটা হচ্ছে আপনার মানে ইচ এসপিএল, স্ট্রাকচার, ইলেকট্রিক্স, ফিজিক্স, তারপরে হচ্ছে কি ইংলিশ, ক্যালকুলাস, এভরিথিং হচ্ছে আপনার 999। আর জাস্ট ক্যালকুলাস যদি আপনারা কেউ করতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি 499, যেটা আমরা অবশ্যই আমাদের পেজেও লঞ্চ করছি যে আমরা কোর্স রিলিজ করতেছি। এবং 2টা কোর্সই হচ্ছে আপনার 7 তারিখ থেকে শুরু হবে। এর মধ্যে কেউ যদি চান যে আমি শুধু ক্যালকুলাস করবো বা শুধু ইলেকট্রিক করবো বা শুধু করবো, এসপিএল করবো, সেভাবে আপনি কাস্টমাইজ করে আপনার মতো করে নিতে পারবেন। আচ্ছা, এবার আমি হচ্ছে আমার থিওরামের যাই, যেটা আমাদের মূল টপিক। যারা এতক্ষণ ধরে বসে আছেন যে কখন আপনি থিওরামটা করাবেন, আপনি তো আপনার কথা দিয়ে বোর করতেছেন, তাদের জন্য হচ্ছে আমরা থিওরামে আশা করছি। তো এই যে একটা থিওরাম যেটা হচ্ছে ল্যাবনিজের থিওরাম, যেটা আমরা একটু আগে দেখে গেছি, ল্যাবনিজ কাকে আমরা ছবি দেখছিলাম, ঠিক আছে। তো ল্যাবনিজ ওই ব্যক্তি, আর নিউটন মিলে তো এগুলো আবিষ্কার করছে। এমন কোনো বোর্ড নাই, আপনি যদি বিগত সাল দেখেন, এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে আপনার ল্যাবনিজ থিওরামটা আসে নাই। আপনি 23 দেখেন, 23এও আসছে, 24 দেখেন, 24এও আসছে, 22-এ আসছে, 21-এ, 20-এ, 19-এ, 18, 17 এমন কোনো বোর্ড নাই যেখানে এটা আসে নাই। তো লেবনিজ থিওরামটা আমাদের মূলত কিভাবে কাজ করে। তো লেবনিজ থিওরামটা যদি আপনি বুঝতে পারেন যে থিওরামটা আসলে কি, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয়। তো এবার লেবনিজ থিওরামের মেন কনসেপ্টটা কি বা মেন কথাটা কি। মনে করেন আমরা প্রথমত উনি একটা যে লেবনিজ আছে সে একটা প্রোডাকশন রুল দিছে, মানে দুইটাকে আমরা যদি গুণ করি, ডিফারেনশিয়াল করি বা অন্তরীকরণ করি, ঠিক আছে, দুইটা প্রোডাক্টকে, তাহলে আমরা আমাদের গুণফল পাবো হচ্ছে কি এটা, ঠিক আছে। যেখানে ইউ হচ্ছে একটা ফাংশন আর ভি হচ্ছে একটা ফাংশন, তাহলে আমরা গুণ করে পাবো হচ্ছে কি একবার u1v আর একবার হচ্ছে কি uv1। ওকে, তো লেবনিজ বলছে যদি আমাদের দুইটা মান থাকে, দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে ইউ একটা হচ্ছে ভি, তাহলে আমাদের প্রোডাকশন রুল, সেই রুল অনুযায়ী সূত্র হচ্ছে এটা হবে। এখন মনে করেন যে আমি একটা ফাংশনকে দুইটা ফাংশন যে পাইলাম সেটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে কি এটা। এখন মনে করেন এটাকে আমি অনেকবার ডিফারেন্সিয়াল করলাম, 5 বার, 10 বার, 20 বার, 25 বার, এনতম বার, ঠিক আছে, মানে অনেকবার আমি ডিফারেন্সিয়াল করলাম। তাহলে ডিফারেন্সিয়াল করলে এবার অনেকবার যেটা করলাম, তাহলে আমার সূত্রটা কী দাঁড়াবে, ঠিক আছে, ভাঙতে কী হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে, অনেক ঝামেলা হয়ে যাবে। তখন একটা সূত্র আবিষ্কার করছে যে আমরা যদি এটাকে দুটা ফাংশন নিই, একটা হচ্ছে ইউ এবং একটা হচ্ছে ভি, এবং তাদেরকে যদি আমরা এনতমবার ভাঙি, এনতমবার ডিফারেন্সিয়াল করি, হ্যাঁ, তাহলে আমার সূত্রটা হবে হচ্ছে কি এটা, যেটা আমাদের প্রমাণ করে বের করতে হবে যে আসলে যে উনি যেটা বলছে সেটা কি সত্য নাকি, ঠিক আছে। তো
তো উনি বলছে কি যে আমাদের ইউ অ্যান্ড ভি এর সাপেক্ষে আমরা যদি দুটো ফাংশন নেই, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ভি, আর তাদেরকে আমরা ডিফারেন্সিয়াল করি এনতম বার, ঠিক আছে, এনতম বার যদি করি তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় কি যে ইউ ভি এন একবার হচ্ছে কি ইউ এন ভি, একবার হচ্ছে এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান, একবার হচ্ছে এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু, এভাবে আস্তে 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 আটতম পর্যায়ে এবং লাস্টে হচ্ছে কি মান হবে এটা। তো আটতম মানে কি বুঝাইছে, ওয়ান তো বুঝি যে একবার ডিফারেন্সিয়াল করবো, দুই মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়াল করবো, তিন মানে তিনবার, এভাবে তো বুঝি আমরা। তাহলে আর মানে কি, মনে করেন একেবারে লাস্ট স্টেপ, ঠিক আছে, কত নাম্বার স্টেপ তা আমরা বলতে পারি না, যেহেতু আমরা এনতমবার করতেছি ওই লাস্ট স্টেপটা আমার 1000ও হইতে পারে, ডিফারেন্সিয়াল 1000 বারও হইতে পারে, ওটা আমার 10,000 বারও হইতে পারে। তো একেবারে লাস্ট স্টেপ মানে কি আমরা ধরে নিলাম লাস্ট স্টেপ মানে আটতমবার আমরা এটাকে ডিফারেন্সিয়াল করবো। তো এখন কথা হচ্ছে হতে পারে আপনাদের মনে কোশ্চেন হতে পারে এই যে সিটা কি, তারপরে হচ্ছে কি এন মাইনাস ওয়ান হলো কেন, এগুলো কি। তো আমাদের প্রত্যেক স্টেপে মনে করেন এটা হচ্ছে আমার প্রথম স্টেপ, তাহলে প্রত্যেক স্টেপে আমার এন এর মান কী হবে, একবার করে ডিফারেন্সিয়াল করলে কী হবে, একটা একটা করে মান কমবে, তাই না। এই জন্য আমরা প্রত্যেক স্টেপে কী হবে, প্রথমবার এন, তারপরে কি এন মাইনাস ওয়ান, তারপরে এন মাইনাস টু, তারপরে এন মাইনাস থ্রি, তারপরে এন মাইনাস ফোর, তারপরে এন মাইনাস ফাইভ, এভাবে একেবারে আটতম স্টেপে কী হবে এন মাইনাস আর। আর এখানে সিটা কি, এই যে সিটা জিনিসটা কি, তো সি হচ্ছে কি আমাদের এখন আমি মনে করেন যে যখন আমার দুইটা ডিফারেন্সিয়াল বা তিনটা ডিফারেন্সিয়াল, তখন তো আমি ইজিলি বুঝবো যে আমি কোন স্টেজে ডিফারেন্সিয়ালটা করতেছি। কিন্তু আমার যখন মান হয়ে যাবে এনতম বার, তখন তো আমি বুঝবো না যে আমি কোন স্টেপে ডিফারেন্সিয়ালটা করতেছি, মানে আমার জন্য অনেক প্যাচ হয়ে যাবে বা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তখন সেটা বোঝানোর জন্য আমরা সিকে আনলাম কনস্ট্যান্ট টাইপের, যে সি ওয়ান মানে আমরা হচ্ছে কি 1 নম্বর ডিফারেন্সিয়ালে আসি, সি টু মানে হচ্ছে আমরা 2 নম্বরে আসি, সি থ্রি মানে আমরা 3 নম্বরে আসি, সি আর মানে আমরা আরে আসি। ওকে, সি বুঝতে পারলাম, আমরা এন বুঝতে পারলাম। তাহলে এখানে ভিটা কি, ভি ওয়ান কেন একবার হয়েছে, ভি টু কেন একবার হয়েছে, ভি আর কেন একবার হয়েছে। তো আমাদের মূল থিয়াটা কী ছিল, আমাদের এনতম বার সেটাকে সমাধান করতে হবে। তাহলে আমি ইউ এর ক্ষেত্রে সমাধান করলাম হচ্ছে কি এন মাইনাস ওয়ান বার, কারণ প্রত্যেকবার আমাদের একটা একটা করে মান কমতেছে। তাহলে আমাকে যখন ইউ এর মান একটা কমে গেছে, তাহলে কি এটা কি আর এন রয়ে গেল, একটা কমে গেছে না মান, এটা তো এন রয়ে যায় নাই। তখন আমরা ভিতে কী করলাম, একটা মান দিয়ে দিলাম, তাহলে ওই একটা এবং এই একটা কী হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, আমার অলওয়েজ মানটা কী থাকবে, এনই থাকবে। ঠিক আছে, স্টেজ বজায় রাখার জন্য আমার যে মূল যে থিওরামটা মানে এন পর্যন্ত সমাধান করতে হবে, ওটা বোঝানোর জন্য আমরা হচ্ছে কি যখন এখানে একটা বিয়োগ করতেছি তখন পাশে আমরা একটা রেখে দিতেছি, আবার এখানে যখন দুটা বিয়োগ করছি পাশে আমরা 2 রেখে দিতেছি, আবার এখানে যখন আর বিয়োগ করতেছি পাশে আমরা আর রেখে দিতেছি। এভাবে করতে 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 আমরা লাস্টে পাবো হচ্ছে কি ইউভিএন। ওকে, তাহলে এই হচ্ছে ওনার থিওরামের মেন কথা। এখন উনি থিওরাম বললেই তো হবে না, আমাদের সমাধান করতে হবে না, আমাদের তো প্রুফ করে দেখাতে হবে যে সমাধানটা কি আদৌ কি সম্ভব, মানে উনি যেটা বললো সেটা কি আদৌ বাস্তব। তো আমরা প্রথমে নিলাম কি, আমরা প্রথমে এবার ডিফারেন্সিয়াল করা শুরু করব। তাহলে আমাদের প্রথম মানটা কি ইউ অ্যান্ড ভি, তো ইউ অ্যান্ড ভি আমরা নিতেছি এখানে, তো লেট নিলাম যে ইউ ইকাল টু ইউভি, সরি ওয়াই ইকাল টু ইউভি, এবং এটাকে আমরা ডিফারেন্সিয়াল করলাম কার সাপেক্ষে, এই যে ওনার যে প্রথম সূত্র ছিল এই সূত্র সাহায্যে আমরা এবার এটাকে ডিফারেন্সিয়াল করব, কারণ ওনার এই সূত্র দিয়ে আমাদের কাজটা করতে হবে। তো ওনার এই সূত্র অনুসারে প্রথমে হচ্ছে কি ইউ ওয়ান ভি, তারপর হচ্ছে কি ইউ ভি ওয়ান। তো উনার আমরা পাইলাম কি এই যে এটা, ঠিক আছে। তো এই সূত্র অনুসারে আমরা কি লিখে দিতে পারি, এটা হচ্ছে কি আমার ইউ, এটা হচ্ছে ভি। তো সূত্র আকারে কী ছিল যে ইউ ওয়ান ভি, আর এটা হচ্ছে কি ইউ ভি ওয়ান। ক্লিয়ার? তো এটা যখন আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আমরা এখান থেকে সূত্র বসাই দিলাম, তারপরে কি আছে, তারপরে এবার এখানে 2টা পদ হয়ে যাবে, এখানে 2টা পদ হয়ে যাবে, একটা হবে এইটা, ঠিক আছে, এই যে এটা, আর এটা হয়ে যাবে এইটা, 2টা পদ। তখন এখানে একটা পদ ছিল, ডাইরেক্ট আমরা সূত্রে বসাই দিছি। এখন সূত্রে ভাগ করে আমরা পাইলাম হচ্ছে 2টা মান, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। তো এবার সূত্রে ভাগ করলে আমরা এটা যেহেতু একটা মান, এটাকে আমরা ভাগ করবো আলাদাভাবে, এটাকে ভাগ করবো হচ্ছে আলাদাভাবে। তো এটা আমি করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের ইয়াটা কি ছিল,
আমাদের ইয়া কি ছিল যে ইউভি, ঠিক আছে, এটা হচ্ছে ইউভি, আর সূত্র আমরা বসায় পাইলাম হচ্ছে কি এটা। এবার এখানে এটা হয়ে গেল ইউভি, আবার এটাও হয়ে গেল ইউভি। তাহলে এটা ইউভি হয়ে গেল। সূত্র কি ছিল? সূত্র ছিল প্রথমে U1V, তারপর হচ্ছে কি UV1। তাহলে প্রথমে আমরা বসাবো কি U1V, ঠিক আছে, তারপরে বসাবো হচ্ছে কি UV1। এভাবে বসার কথা, সূত্র অনুযায়ী এটাই আসার কথা, তাই না? কারণ সূত্র যদি এটা আমাদের বসায় তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। এখন কথা হচ্ছে তখন আমার ইউ ছিল একলা, কোনো আগে পরে সামনে পিছে কোনো 1 2 3 4 কোনো কিছুর মান ছিল না। কিন্তু এখানে আমার সামনে একটা মান আছে, সাথে একটা মান আছে, সেটা হচ্ছে কি 1। তাহলে আমার এইখানের 1, আর সূত্র অনুসারে আমার এখানে আছে একটা হচ্ছে কি 1। তাহলে এই 1 আর এই 1 মিলে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে 2, মানে U2, ঠিক আছে। এই যে আমরা এই লাইনটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, এই যে U2V। আমি এখানে করে দেখাচ্ছি কীভাবে আসলো। তাহলে U2V, ওকে। এবার আমরা পরেরটা দেখি, যে আমরা পরে জানলাম যে UV1, এটা যে আমরা আনলাম, তাহলে আমার এখানে সূত্র হচ্ছে UV1। তাহলে এখানে কি হচ্ছে UV1, মানে ইউ কি আমার ইউ তো অলরেডি একটা 1 নিয়ে রাখছে, তাই না? তাহলে কি ওই ইউটা 1টার সাথে বসে যাবে, কারণ আমার এই 1 সহই হচ্ছে ইউ এর মানটা, ঠিক আছে। যেমন আমরা বীজগণিত করতাম না, যে আমরা a + b হোল স্কোয়ার সূত্রের সময় আমাদের যদি 2x থাকতো, আমরা 2xকে 1a ধরে নিতাম, আর 4xকে আমরা b ধরে নিতাম, তখন 2x আর 4xকে আমরা স্কোয়ার সূত্রে বসাতাম। ওই সেম ফর্মুলা হচ্ছে এখানে, আমার U1টা হয়ে যাবে আমার ইউ, আর ভিটা হয়ে যাবে আমার ভি। তখন U1 সহ আমাদের ধরতে হবে। তো U1 আর সূত্রের 1 মিলে 2 হয়ে গেছে, আর ইউ তো ইউ এর জায়গায়, আর এখানে 1টা এখানে বসে গেছে। এবার এটা আমাদের হয়ে গেল। এবার আমরা সেম এটাকে করব, ঠিক আছে। তাহলে এটাকে করলে আমরা সেম পদ্ধতিতে যাবো এবার। তাহলে আমার এবার এখানে ইউ কিন্তু আগে পরে সামনে পরে কিছু নাই, হ্যাঁ, ইউ একলাই আছে। তাহলে আমাদের সূত্র অনুসারে কি U1V, ঠিক আছে। এবার ভি এর ক্ষেত্রে আমার কি আছে? ভি এর মানটা কিন্তু V1, আচ্ছা। তো এটা হচ্ছে আমার U1 V1 চলে গেল। এর পরেরটা কি ছিল? UV1। তাহলে দেখবো এবার আমরা ইউ তো ইউ, এখানে আগে পরে ইউর সাথে কোনো কিছু নাই, 1 2 3 4 কিছুই নাই। তাহলে V1 এটা হচ্ছে এই V1, আর সূত্র থেকে আমাদের আসে হচ্ছে কি 1। তাহলে আমরা হয়ে যাবে এটার মান 2। বুঝতে পারছেন? যদি এই জিনিসটা ক্লিয়ার থাকে তাহলে একটু কমেন্টে চ্যাট বক্সে জানান যেটা ঠিক আছে, মানে ক্লিয়ার নাকি, কারণ এইটুকুর উপর ভিত্তি করে বাকি জিনিসটা বুঝাবো। যে কোনো একজন কমেন্টে জানান, চ্যাট বক্সে জানান। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার যে আমরা এইটাকে এবং এটাকে মানটা ভেঙে আমরা এটা পাইছি। তাহলে এবার আমরা কি পাইলাম? তারপরের লাইনে আমি এটা মুছে দিই, কারণ এটা তো আমাদের আলটিমেটলি দরকার নাই, কারণ এটা সলিউশনটা আমি এখানে করে দিয়েছি। এটা থেকে পাইলাম হচ্ছে এই দুইটা, আর এটা থেকে পাইলাম হচ্ছে কি এই দুইটা। তো এর পরেরটা কি? এবার আমরা দেখব, যোগ করি যে U2V একসাথে আছে এবং এই দুটার মান মিলে গেছে, সেম কোনো চেঞ্জেস নাই। তাহলে যোগ করে দিতে পাইলাম কি 2U1V1, এবং এটা আমাদের পাশে বসাই দিলাম, শেষ। কারণ এখানে সেম টু সেমই হবে, কোনো যোগ বিয়োগ কিছু নাই এখানে। এবার আমাদের আগের নিয়ম অনুসারে এবার আমরা 3টা মান পাইলাম, ঠিক আছে। আমাদের 1 নম্বরে ছিল একটা মান, আমরা যখন এটাকে ভাঙলাম পাইলাম 2টা মান, 2টাকে যখন আমরা ভাঙলাম পাইলাম 3টা মান। এবার এই 3টাকে আমরা একটা একটা করে ধরে আগের নিয়মে সলভ করব। তাহলে এইটাকে আমরা যদি ধরি, ঠিক আছে, আগের নিয়মে সলভ করলে আমাদের 2 আর 1 যোগ হয়ে কী হয়ে যাবে 3V। তারপরে মানে তারপরেরটার জন্য U2, আর সূত্র অনুযায়ী V এর কী হবে V1। এটা হচ্ছে এই দুটা হচ্ছে এটার, ঠিক আছে। এবার এটা যদি বলি 2 হচ্ছে কনস্ট্যান্ট, 2 নিয়ে কোনো টেনশন করার কিছু না। এখানে 2 এর জায়গায় যদি 1000ও থাকতো আমাদের এখানে এটা ধরার বিষয়ই না, আমাদের 2 যেভাবে আছে সেভাবে আমরা লিখে রেখে দিব, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে এগুলো নিয়ে, UV নিয়ে। তো এরপরে কি এখানে আমার UV কোনটা? U1 এবং V1। এটা U1 হচ্ছে U আর V1 হচ্ছে V।
তাহলে এবার u1 এবং সূত্রের থেকে আসছে হচ্ছে 1, তাহলে হচ্ছে কি u2 আর v1 এ v1। এরপরে পাশাপাশি আরেকটা যদি আমরা দেখি এটার কি আছে, এটার তো একটা পদ করলাম, আরেকটা পদ বাকি আছে না, প্রত্যেকটারই কি দুইটা পদ হবে। তাহলে এটার একটা পদ হচ্ছে কি u2 v2 আর দ্বিতীয় পদ হচ্ছে কি u1 v1। v1 এর জায়গায় v1 আর হচ্ছে কি u1, সরি এটা v1 না, এটা হচ্ছে v2, কারণ এসে 1 এখানে আসে এবং সূত্র থেকে আসে হচ্ছে আমাদের 1। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে 2। ওকে ওকে ক্লিয়ার। তো এইবারে হচ্ছে কি আমাদের এটা যদি দেখি u v2, ঠিক আছে, তাহলে এটাও আমরা সেম নিয়মে ভাঙবো যে u1 একবার, এবার v2 এর জায়গায় v2, u এর জায়গায় যেহেতু আমাদের আগের সূত্র থেকে 1 আসছে তাহলে সেই 1, আর u এর জায়গায় u আর v2 এর ক্ষেত্রে কি এক্ষেত্রে 1 সূত্র থেকে 1 আসছে, তাহলে 2 আর 3 মিলে 1 মিলে 3। ক্লিয়ার। তো এবার আমরা আবার যোগ বিয়োগ করবো এই স্টেপের মতো, এখানে যেটা আছে সেটা সেভাবে সেম টু সেম, আর এটা যেভাবে আছে এটার কোনো মান নাই, সেম কোনো মান নাই, তাহলে যেভাবে আছে সেভাবে। u2 u1 এরও কোনো মান নাই, যেভাবে আছে সেভাবে। আর এই দুটো মান আবার মিলে গেছে, যে u1 v2 মান মিলে গেছে, তাহলে 2 আর 1 মিলে কি হয়ে যাবে 3 হয়ে যাবে, আর এটা যেভাবে আছে সেভাবে। তাহলে এবার আমাদের যে লেবনিজের যে থিওরেম বলছিল যে আমরা যদি এভাবে বসাই যে c1 c2 এভাবে বসাইলে কি আমাদের এই মানটা কি মিলে, এই যে মানটা যে আমরা পাইলাম সেই মানটা কি মিলতেছে, আমরা দেখি একটু এই মানগুলো কি মিলে লেবনিজের থিওরেম অনুসারে। তো আমরা এখানে পাইলাম কি u3v, ঠিক আছে। এরপরে আমরা এখানে 3বার ডিফারেন্সিয়েশন করছি, 1 একবার, 2 একবার, 3 একবার। লেবনিজ বলছে nতমবার করতে, কিন্তু আমরা এখানে 2 এবং 3 বারের জন্য দেখি যে আমাদের লেবনিজের থিওরেমটা কি মিলছে নাকি। যদি 2 এবং 3-এর জন্য মিলে তারপরে আমরা হচ্ছে n এর জন্য মিলাতে যাব। তাহলে আমরা যেহেতু এখানে প্রথমবার ডিফারেন্সিয়েশন করলাম, এই জন্য c এর মান হচ্ছে কি 1, এবং আমরা 3বার পাওয়ার যেহেতু আমাদের এখন 3বার পর্যন্ত করছি, মানে n এর মান কত 3, তাহলে 3-এর জন্য এখানে পাওয়ার হয়ে গেছে কি 3। তাহলে সূত্র কি ছিল যে n-1, লেবনিজ বলছে কি যে n-1, তো n-1 তো n-1 আর হচ্ছে কি v1, n-1 করলে কত পাইলাম, মানে 3 থেকে n এর মান তো বসলাম 3 থেকে 1 বিয়োগ করলে পাইলাম হচ্ছে কত 2। তাহলে u2 v1 এই পার্টটার সাথে মিলছে। ওকে, এই পার্টটা কি মিলছে, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার ডিফারেন্সিয়াল, তাহলে মান কত 2। তাহলে 2 এর জন্য আমাদের n এর মান 3 আর বিয়োগ করবো কত 2, তাহলে কি পাইলাম আমরা, সরি এটা তো আমরা এখানে চলে গেছে, পাইলাম এটা, ঠিক আছে। ইউ এর মানটা ও যে 2 এর মানটা তো আমরা এখানে নিয়ে গেছি, তাহলে আমাদের এটা দেখার দরকার না, এটা দেখবো। তাহলে 3 এবং 2 বিয়োগ করলে পাবো হচ্ছে কত 1, মিলছে, অবশ্যই মিলছে। তারপরেরটা আমরা এভাবে কি uv1 পাইছি, এই যে uv1 পাইছি, ঠিক আছে। তাহলে লেবনিজের যে থিওরেমটা সেটা আমাদের যদি আমরা 2 এবং 3 পর্যন্ত রাখি তাহলে সেটা আমাদের প্রুভড, ঠিক আছে। লেবনিজ যা বলছে তা সত্য, কিন্তু লেবনিজ যদি আমাদের এই মানটা যদি আমরা এখন n পর্যন্ত নেই তাহলে কি আমাদের মানটা সঠিক। এবার আমরা n পর্যন্ত নিব, এবার n এর মান আমরা ধরবো হচ্ছে কি m। এটা একটু যদি আগেরটা বুঝে থাকেন তো এটা বুঝতে পারবেন, কিন্তু এখানে m এর মান হতে পাওয়ার আমরা m নিয়ে নেব, যদি এটা একটু কঠিন হইতে পারে, একটু মনোযোগ দিয়ে বুঝেন। যে n এর মান ধরলাম হচ্ছে আমরা 2 এবং 3 নিয়ে, ওকে। এবার n এর মান ধরলাম হচ্ছে আমরা কি m, ঠিক আছে। তাহলে আমাদের লেবনিজের থিওরেম কি ছিল, এটা ছিল না, তো এখানে যেখানে যেখানে n ছিল সেখানে সেখানে আমরা m বসাই দিব। তাহলে আমরা কি করলাম, ইউ এর মান ধরলাম কি যেখানে n ছিল সেখানে আমরা m বসাইলাম, তাহলে ইউ এর পাওয়ার কি ছিল n, আমরা বসাই দিলাম কত m। তারপরে কি n ছিল m বসাই দিছি, যেখানে যেখানে n ছিল সেখানে সেখানে আমরা m দিয়ে রিপ্লেস করে দিছি, কারণ আমাদের এখন পাওয়ার কত m, যেমন আমাদের এখানে পাওয়ার কত ছিল 2, ঠিক আছে, সেম। এবার আমরা এই পার্টটুকুকে ডিফারেন্সিয়াল করব। তো ডিফারেন্সিয়াল করার জন্য আমাদের যেহেতু এক স্টেপ মানে একবার ডিফারেন্সিয়াল করব, যখন আমাদের মান ছিল 1 তখন আমরা ডিফারেন্সিয়াল করে কত নিছি 2-এ চলে গেছি, তো 1-এর সাথে এক স্টেপ যোগ হয়ে কত হয়েছে 2 হয়েছে। যখন আমরা 3বার ডিফারেন্সিয়াল করলাম 2-এর সাথে 1 যোগ হয়েছে, ঠিক আছে, তারপরে 3 নাম্বার ডিফারেন্সিয়াল স্টেজটা হয়েছে। তো যখন আমাদের মান m, তখন যখন আমরা এক স্টেপ ডিফারেন্সিয়াল করব তখন আমাদের কি হয়ে যাবে m+1,
ঠিক আছে, তখন আমাদের কী হয়ে যাবে, m+1 জন্য আমরা ডিফারেন্সিয়াল করবো এক স্টেপ। তাহলে m+1 জন্য ডিফারেন্সিয়াল করতে গেলে আমাদের এই মানটা সেম, এখন এটা হয়ে যাবে কি আমার ইউভি, তারপরে এটা হবে আমার ইউভি, তারপরে এটা হবে আমার ইউভি, এরপরে এটা হবে আমার ইউভি। এভাবে প্রত্যেকটা মানকে আমরা ইউভি ধরে প্রত্যেকটা দুটো দুটো করে মান বের করব। তাহলে এটাকে যখন আমরা ইউভি ধরতেছি, তো পাওয়ার কিন্তু এম কিন্তু হয়ে গেছে কি m+1। তো পাওয়ার হচ্ছে কি m, আর এটা হচ্ছে কি ভি। তাহলে আমাদের এটা হয়ে গেছে m। তাহলে আমরা সূত্র দেখি, সূত্র কী ছিল, যে u1v। তাহলে m এর সাথে আমাদের এক যোগ করে দিতে হবে, কারণ যেহেতু এখানে এক যোগ হবে, আমাদের যখন সংখ্যা ছিল তখন আমরা এক যোগ করে 2 বসাই দিছি, কিন্তু এখানে তো আর মানে বসানোর কোনো সিস্টেম নাই, কারণ মান হচ্ছে আমাদের m। তাহলে আমরা করে দেব কি, যোগ করে দেব 1, আর v এর জায়গায় v। তারপরে কি এটার দ্বিতীয় স্টেপটা কি ছিল, দ্বিতীয় স্টেপ হচ্ছে কি uv1। দ্বিতীয় স্টেপটা কি, আচ্ছা দ্বিতীয় স্টেপটা হচ্ছে কি uv1, ঠিক আছে। তাহলে দ্বিতীয় স্টেপ করবো আমরা uv1। আচ্ছা, তো এখানে আমরা দ্বিতীয় স্টেপটা করি, তাহলে দ্বিতীয় স্টেপের জন্য কী হবে, ইউ এর মান তো এমই থাকবে, আর বি এর সাথে কী হয়ে যাবে, 1 বসে যাবে। আশা করি বুঝতে পারছো। এবার সেম এইটার ক্ষেত্রে এটা হয়ে যাবে আমার কি, এবার এটাকে আমরা করব, এটাকে ভেঙে 2টা মান বের করব। তাহলে C1 এটা কনস্ট্যান্ট প্রথমে বলে গেছি, এটা আমাদের দেখার বিষয় না, তাহলে এটা যেভাবে আসে সেভাবে বসাই দিলাম। ওকে, বসাই দিলে এবার এটা দেখবো আমরা, এটার মান হচ্ছে um-1। তাহলে um-1 এবং আমাদের সূত্র থেকে পাবো হচ্ছে কি 1। তাহলে এটা কিভাবে লিখবো আমরা, একটা হচ্ছে m-1 আমাদের আগে থেকেই পাওয়ারে আছে, সূত্র থেকে আমরা এক যোগ করতে হয়, তাহলে আমরা এক যোগ করব, যোগ করলে কি হবে, 1 হবে। তাহলে একটা 1 মাইনাসের, একটা 1 প্লাসের, কাটাকাটি, তাহলে আমরা লিখে দিতে পারি কি ডাইরেক্ট m লিখে দিতে পারি, আমরা ওই কাটাকাটি এখানে না দেখালেও চলবে। এরপরে কি v1 এর জায়গায় v1। তারপরে এটা 2 নাম্বারটা কি ছিল, এটা 2 নাম্বারে এই কনস্ট্যান্ট মানটা তো যেভাবে আছে সেভাবেই। তো এরপরে যেটা ছিল সেটার মধ্যে এম এর ইউ এর কোনো চেঞ্জ নাই, তো ইউ এর চেঞ্জ না থাকলে m-1 যেভাবে আছে সেভাবেই। ভি এর সাথে এক যোগ হবে, তাহলে ভি হচ্ছে 1, আর যোগ করে কত হলো 2। এভাবে আমরা ডট 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 দিয়ে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সলভ করব। মানে 2 করবো একবার, 3 করবো একবার, 4 করবো একবার, 5 করবো একবার। ওকে, এবার 2 করলাম, ঠিক আছে, 2 করলে কি সেমটা পাইলাম। এভাবে করতে 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 আমরা আর পর্যন্ত আসব। তো আর পর্যন্ত আসলে এইখানে একটা এইটুকু ব্যাপারটা যারা বুঝে গেছেন, যদিও বিষয়টা অনেক সহজ, কিন্তু এই ব্যাপারটা বইয়ে করছে কি এমনভাবে লিখছে যে অর্ধেক এটার আগের মানটা লেখেন না, এটার পরের মানটা লেখেন নাই, না লেখার কারণে যদি আমরা এইটুকু বুঝে আসার পর এখানে যখন আসবো তখন দেখবেন যে আর এর মান r-1 হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমাদের সূত্রে কিন্তু কোথাও r-1 হওয়ার কথা ছিল না, তো r-1 হয়ে গেছে। এটা মাথা চুলকাতে থাকবেন যে এটা r-1 হইলো কীভাবে, কারণ হঠাৎ করে এখানে আসা পড়ছে। তো এটাকে যদি আমরা দেখি যে r-1 কীভাবে হইলো, তো আমাদের কথা কি ছিল যে আমাদের প্রত্যেক স্টেপে একবার করে কি বিয়োগ হবে। এভাবে সলভ করতে 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 আর পর্যন্ত যে সলভ হবে। তাহলে আমরা যদি আর এর আগের ঘরে যাই, ঠিক আছে, তাহলে আগের ঘর মানে কি এক ঘর বিয়োগ, তাহলে ঘরটা কি হয়ে যাবে r-1 নাম্বার ঘর। ওকে, তাহলে এইখানে যে ঘরটা করছে, এইখানে যে ডট ডট দিয়ে আমাদের আগের ঘরগুলো বোঝাইছে, সে বোঝানোর মধ্যে আমাদের বলতে পারেন যে বইয়ের প্রিন্টিংয়ের মিস্টেক, বা ওরা ইচ্ছা করে জিনিসটা আনে নাই, বা যাই হোক, r-1 যে ঘরটা, সেই ঘরটা তারা এখানে না লিখে এখানে লিখে দিয়ে আমাদের মধ্যে একটা প্যাচ লাগাই দিছে। আমরা এখানে সারাদিন ধরে ভাবতে থাকবো যে r-1 কোথা থেকে আসলো। তো এই ঘরটা আমরা মনে করেন এর আগের একটা ঘর আছে, ঠিক আছে, তো আমরা এই ঘরটা নিচে ভেঙে দেখাইছি যে আগের ঘরটা কীভাবে সলভ করে আমাদের ওই লাইনটা আসলো। এই যে সলিউশনগুলো, এই মানগুলো, এই যে এইগুলা যেগুলো আমরা সবাই জানি যে আমাদের বইয়ে করে কি এক ঘরের পরে আরেক ঘরে হুট করে চলে যায়, তখন আমরা বুঝি না যে এক ঘর থেকে আরেক ঘরে কীভাবে আসলো। তো ওই এক ঘর থেকে আরেক ঘরে যে ভাঙানোর নিয়মটা এখানে আমি লিখে দিছি, করে দিছি। কিন্তু থিওরাম যদি বলেন, থিওরাম এখানেই শেষ, ঠিক আছে, এরপরে আমাদের এখানে আর লেখার দরকার নাই। তাহলে আমরা আটতম ঘরে আসছি, ঠিক আছে, আমরা এইভাবে 1 2 3 4 পর্যন্ত সলভ করতে করতে আটতম ঘরে আসলাম। আসার পর আমরা এবার আটতম ঘরের আগের ঘর কি r-1 ঘর, তাহলে r-1, ঠিক আছে, তাহলে পাওয়ারটা কত r-1। তাহলে আমার এবার ঘরের মান কত, আমাদের যদি এক বিয়োগ করতে হয় ঘর থেকে, তাহলে কি
আর মাইনাস ওয়ান, ঠিক আছে, এবং ভি এর মানও কী হবে আর মাইনাস ওয়ানই হবে। তো এবার আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস ওয়ান। এবার আমরা এটাকে আগের নিয়মে ডিফারেন্সিয়াল করব, মানে ভাঙবো আর কি ইউভি এর সূত্রে। তাহলে আগের নিয়মে ইউভি এর সূত্রে ভাঙতে গেলে আর মাইনাস ওয়ান থাকলো, এটা যেহেতু ঘরের ব্যাপার ওই ঘরটার কথা বলতেছি আমরা, তাই তাহলে এটাকে যদি আমরা করি তাহলে আমাদের ইউ এর মান এবার কত আছে, ইউ এর মান আছে হচ্ছে এম মাইনাস আর প্লাস ওয়ান। আমাদের সূত্র থেকে এক যোগ করতে হবে, তাহলে কি এক যোগ, আর ভি এর কোনো চেঞ্জ নাই, যেভাবে আছে সেভাবে। এরপরে আমরা পরে যে পদটা ছিল সেই পদটাকে আমরা ভাঙবো। তাহলে এবার হচ্ছে কি এটা পাবো, মানে দ্বিতীয় যে স্টেপটা সেটা। তাহলে এম মাইনাস আর প্লাস ওয়ান, ঠিক আছে, ইউ এর কোনো চেঞ্জ নাই, বি এর সাথে কী হবে এক যোগ হবে। তাহলে কাটাকাটি করে পাইলাম হচ্ছে আমরা এইটুকু মান, যেইটুকু মানের এই প্রথমটুকু তারা বইয়ে তুলে নাই, না তোলার কারণে আমরা যখন হুট করে এখানে এম মাইনাস আর মাইনাস ওয়ান, এম মাইনাস আর প্লাস ওয়ান দেখবো, তখন আমাদের প্যাচ লেগে যাবে যে আমরা এতক্ষণ যা বুঝলাম তা তো এখানে মিলে না, ঠিক আছে। এই সেম স্টেপটা তারা এখানেও করছে, এই যে এখানেও করছে, এই যে কিছু কি বলবেন শেখ কিরণ? কিছু বলতে চাইলে কোনো কি এটাকে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে বলেন। আর মাইনাস ওয়ানটা আরেকবার বলেন। আচ্ছা, এটা হচ্ছে জিনিসটা পুরাই প্রিন্টিং মিস্টেক, বা তারা ইচ্ছা করে দেয়নি। হ্যাঁ, মনে করেন যে আপনি এখানে এম সি আরে আসেন, মানে আপনি এখানে এম সি টু সলভ করলেন, এম সি ওয়ান সলভ করলেন, করতে করতে এম সি থ্রি সলভ করলেন, এম সি ফোরে গেলেন। এভাবে সলভ করার পর যখন আপনি আমাদের লেবনেস কী বলছে, এভাবে সলভ করতে করতে আমরা আরতম পদে যাব, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস বলতে পারেন যে আরতম পদে হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ, কারণ এখানে যে আমরা সবগুলো সমাধান করব। তাহলে আরতম স্টেপ আমরা যখন যাব তখন আমাদের মানটা হয়ে যাওয়ার কথা এরকম যে এটাকে আমরা ডিফারেন্সিয়াল করব। নর্মালি থিওরাম অনুসারে এটাই আসার কথা না, যে আমরা এটাকে করব আর এর মান, এটাকে একবার ইউ ধরবো, এটাকে একবার ভি ধরে আমরা ডিফারেন্সিয়াল করব, ইউ ভি এর সূত্রে বসাবো। কিন্তু আপনি যখন এটাকে ডিফারেন্সিয়াল করে আসবেন, আসার পর এখানে মানে বইয়ে আপনি দেখবেন কি যে এখানে হঠাৎ করে এখানে আর মাইনাস ওয়ান আসা পড়ছে। তো এখানে হঠাৎ করে যখন আর মাইনাস ওয়ান আসে পড়বে, আপনি আর বুঝবেন না যে এই আর মাইনাস ওয়ানটা কোথা থেকে আসলো, কারণ আমাদের তো স্টেপে কী ছিল, আমাদের C1 C2 C3 C4 এভাবে যাওয়ার কথা ছিল। হঠাৎ করে আর মাইনাস ওয়ান আসলে তো আমরা বুঝবো না যে কোথা থেকে আসলো। তো আমরা যদি নর্মালি বুঝি যে এটা কীভাবে তারা লিখলো, সেই হচ্ছে আমাদের স্টেপ হচ্ছে কি আমাদের আর পর্যন্ত আমরা যাব। তাহলে আর এর আগের ঘরটা কি, আর এর আগের ঘর হচ্ছে কি আর মাইনাস ওয়ান, মানে আগের ঘর বিয়োগ করতে গেলে কি হবে, আমাদের এক বিয়োগ করতে হবে, তাহলে আর মাইনাস ওয়ান। তো আমরা মনে করেন এখানে আর মাইনাস ওয়ানতম যে ঘরটা, সেই ঘরটা তারা এখানে লিখে নাই, হ্যাঁ, বইয়ে লেখে নাই। আপনি যখন বইয়ের কথা চিন্তা করেন তখন আমি এখানে লিখলাম যে আমার আর মাইনাস ওয়ানতম ঘর হচ্ছে এটা, ওকে। তো আর মাইনাস ওয়ানতম ঘরের নিশ্চিত সূত্র অনুযায়ী যে আমাদের ঘর যেটা হয় আর কি, যে সি এর মান কী হওয়ার কথা, এখানে 2 হওয়ার কথা, মানে যেই ঘর সেই মানটাই, তাই না। যেহেতু আমার ঘরের মান হচ্ছে এবার আর মাইনাস ওয়ান, তাহলে আমরা লিখবো কত আর মাইনাস ওয়ান, ওকে। তারপরে লিবনিজের সূত্র অনুসারে কী ছিল যে এম মাইনাস টু আমাদের করতে হবে, যে ঘর সেই ঘরের মান বিয়োগ। তাহলে আমার ঘরে যেহেতু আর মাইনাস ওয়ান, তাহলে আমরা আর মাইনাস ওয়ানে কী করবো বিয়োগ করবো, এবং বি এর মানও কি যে ঘর সেই মান, বি এর মানও কি আর মাইনাস ওয়ান। তাহলে এবার আর মাইনাস ওয়ান যদি আমরা করি, যদি আমরা ব্রেকেটটা উঠাই দিই, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস ওয়ান, যে হচ্ছে ভি এর জায়গায় ভি সেভাবে আছে। এবার এটাকে আমরা ইউ অ্যান্ড ভি এর সূত্রে বসাবো। তো আমরা প্রথমে বলে গেছি যে সি আর মাইনাস ওয়ান বা C2 C3 এগুলো কনস্ট্যান্ট, এগুলো দেখার বিষয় না, যেভাবে আছে সেভাবে রেখে দিলে এবার এটুকুকে আমরা করতেছি ইউ এম আর ভি, ইউ আর ভি। তো ইউ এর মানই হচ্ছে আমার ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান, আর সূত্র থেকে আমাদের এক যোগ করে আসতে হয়, তাই না। তাহলে আমরা এক যোগ করে দিলাম, আর ভি আর মাইনাস ওয়ান যেভাবে আছে সেভাবেই, কারণ এই স্টেপে ভি এর কোনো চেঞ্জ নাই। তার পরের স্টেপে গেলে পরের স্টেপে ইউ কনস্ট্যান্ট থাকে, ইউ এর কোনো চেঞ্জ থাকে না, ভি এর সাথে এক যোগ হয়, তাহলে ভি এর সাথে কী হবে এক যোগ হবে, মানে সূত্র অনুযায়ী বসাইলে এবার আর এবং এক আর এক যোগ করলে কত পাবো 2 পাবো, আর ভি এর মান যেভাবে আছে সেভাবেই, আর এই স্টেপে এটা যেভাবে আছে সেভাবেই। আর একটা মাইনাস ওয়ান একটা প্লাস ওয়ান কাটাকাটি করলে কি হবে, কোনো মান হবে না, শুধুই আর থাকবে। তো এইখানে
যেটা আমাদের বইয়ে সলিউশন বলেন, আপনাদের বইয়ে বলেন, কিটে বলেন, যে কোনো কিটে, সব কিটে একই রকম আমি দেখলাম, এই জন্য এই জিনিসটা ভেঙে বুঝাইলাম আর কি। তো যদি আপনার এরকম হয় যে এখন আমার মান পেলাম দুইটা, ঠিক আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, তো বইয়ে তারা করছে কি আগের টুকু যে মান আমার আছে সেই মানটা তারা এখানে আর লেখে নাই, না লিখে আমার পরে যে মানটা পাইলাম, এই যে পরে যে মানটা পাইলাম সেই মানটাকে লিখে দিছেন, আর আগের মানটার জন্য তারা ডট 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 দিয়ে বুঝাই দিছে যে আগের মানটা আছে। বুঝছেন, তারা তো ইজিলি বুঝাই দিচ্ছে, কিন্তু আমরা যখন বুঝতে যাব তখন আমরা আর বুঝবো না যে কীভাবে হয়েছে। এই জিনিসটা আমি এখন ভেঙে বুঝাইলাম যে এটা কীভাবে আসলো। ক্লিয়ার? ওকে, বাকিরাও রেসপন্স করবেন, রেসপন্স করলে আসলে ভালো লাগে ক্লাস নিতে, মানে বুঝাইতে। আচ্ছা, এবার এটা তো আমরা বুঝে গেলাম, তাহলে আমরা বাকি রয়ে গেল কি, আমাদের তো আর মাইনাস আগের ঘরটা সলভ করলাম, আর ঘরটা তো সলভ করা হয় না এখনও, তাই না? তো আরের ঘরেও তারা সেম কাজই করছে, আরের ঘরে সলিউশন অর্ধেকটা দিছে আর বাকি অর্ধেকটা দেয় নাই। তো অর্ধেকটা দিচ্ছে যে আমরা আরের ঘর যদি এবার সলভ করি, তাহলে সলভ করলে আমরা অর্ধেকটা পাবো হচ্ছে এই মানটা, আর এটা পাবো হচ্ছে এই মানটা। যেহেতু আমরা ইউ আর ভি এর গুণটা বুঝে গেছি, তাহলে আমরা গুণটা এখানে বুঝাইলাম না, দুইটা মান পাইলাম, ঠিক আছে? তো এবার এখানেও তারা ভুল, মানে বই ইচ্ছাকৃত, আমি জানি না ইচ্ছাকৃত করছে নাকি বা ভুল করে করছে নাকি, তারা এখানে একটা প্যাঁচ লাগিয়ে রাখছে, এখানে এই লাস্টের মানটুকু দেয় নাই, আবার ফার্স্টের মানটুকু দিছে। ওকে, তো এখানে ফার্স্টের মানটুকু দিছে আর লাস্টের মানটুকু ডট 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 দিয়ে বুঝাই দিছে। এভাবে বোঝানোর পরে আমরা লাস্টে পেলাম কি ইউ ভি এন, এন যেহেতু আমার m+1, তাহলে m+1। ওকে, তাহলে এবার আমরা আমাদের আগের যে ছিল কমন নেওয়ার ব্যাপারটা দেখবো আমাদের কোনো কমন যায় নাকি। তাহলে ইউ m1v যেভাবে আছে সেভাবেই এই দুটার মধ্যে কমন যায়, এখান থেকে কমন যায় কি 1, কিছু যায় না মানে 1 কমন যায়, তাই না? তাহলে 1, আর এখান থেকে কি এই দুটো কমন যায় umv1 umv1, তাহলে এই দুটো কমন নিলে আমার এখানে থাকে কত 1, তাহলে 1, আর এখানে কি পাইল mc1 mc1, আর এখান থেকে আমরা নিয়ে নেবো কি যে আগের ঘর থেকে, ঠিক আছে? এখানে মনে করেন আরও একটা ঘর আছে, তারা মানে এই যে এই ঘরটা এবং এই ঘরটা, ঠিক আছে? তো এই ঘরটা থেকে আমরা কমন নিলাম m-1 এবং v1, দুইটা মান, দুটো কমন যায়, এক মান যেহেতু কমন যায়, তাহলে এখান থেকে আমরা নিলাম কি mc1 আর mc2, মানে কনস্ট্যান্ট যে মানগুলো সেগুলো আলাদা করে নিলাম। এবার এখানেও কিন্তু কমন যায়, দেখছেন? এই যে এই দুটো মানও কমন যায়, m-1 + 1 vr, এই দুটো মান কমন যায়। কমন গেলে আমরা মানটাকে নিলাম আর কনস্ট্যান্টের মানটাকে আলাদা করে দিলাম। এভাবে করতে 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 আমরা un m+1 পর্যন্ত আসলাম। ওকে, এবার আসি হচ্ছে আমাদের লেবনিজের আরেকটা যে সূত্র, সেটা হচ্ছে কম্বিনেশন ফর্মুলা। তো কম্বিনেশন ফর্মুলা পর্যন্ত আমি একটু আগে বলে গেছি, আমাদের যেহেতু সলভ করতে হবে n r পর্যন্ত, ঠিক আছে? যেহেতু সলভ করতে হবে r পর্যন্ত, এই জন্য আমরা r পর্যন্তই নিব। তো কম্বিনেশন ফর্মুলা বলে কি যে আমরা যতটুকু পর্যন্ত সলভ করতে হবে অতটুকুর মানটা আমরা নিব, ঠিক আছে? তো আমরা কমন নিলাম কোন মানটা, এই মানটা, ঠিক আছে? আর এর মান যেহেতু আমাদের কমন নিতে হবে, তাহলে আর এর মান কমন নিলাম, সমান সমান ফর্মুলা অনুসারে সমান সমান হচ্ছে আমাদের মেন পাওয়ারটা এবং ওই ঘরটা সিআর, ঠিক আছে? এটা ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি লেবনিজের থিওরেম অনুসারে। তাহলে এই থিওরেমে আমরা এখন আর এর মান একবার 2 বসাবো, আর এর মান একবার 3 বসাবো। তাহলে আর এর মান একবার যদি আমরা 1 বসাই তাহলে কি আসে, এই যে এই মানটুকু ভেঙে আমি নিচে আবার লিখে দিচ্ছি কীভাবে আসছে। তো আর এর মান যখন আমরা 1 বসাবো তখন আর এর মান কী হয়ে যাবে 1, ঠিক আছে? তাহলে এখানে আর এর মান কী হয়ে যাবে 1, এখানেও আর এর মান হয়ে যাবে কি 1। তাহলে 1 আর 1 বিয়োগ করলে পাবো হচ্ছে কি c0। তো c0 বা a0 b0 লগের নিয়ম অনুসারে কোনো কিছু নট থাকলে মান কি 1। তাহলে আমাদের যদি আমরা লগের মান 1 বসাই, সরি আমরা যে আর এর মান 1 বসাই তাহলে আমরা এইটা পাই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যখন আর এর মান 1 বসাবো তখন আমরা পাইলাম হচ্ছে এটা সমাধানের নিচে আমি লিখে দিছি কীভাবে আসলো আর কি মান বসায়। তো সেমভাবে আমরা যখন এটার মান 2 বসাবো, আর এর মান 2 বসাবো, তখন আমরা পাই হচ্ছে কি এটা। তাহলে আমরা এখন মান তো পাইলাম, তাহলে আমরা এখন কীভাবে বুঝবো আমাদের কি লেবনিজের থিওরি কি প্রমাণিত হয়েছে? এখন আমরা যখন 2 বসাইলাম তখন পাইলাম এটা, যেটা হচ্ছে পাওয়ার m, তো আমার m+1 হচ্ছে এখন পাওয়ার c1। যখন 2 নম্বর স্টেপে গেলাম তখন পেলাম পাওয়ার c2, তার মানে সেম আমরা যখন 3 নম্বর স্টেপে যাব তখন পাবো কি পাওয়ার c3, তারপরে পাবো কি পাওয়ার c4, তারপরে পাবো কি পাওয়ার c5।
আমরা এভাবে সলভ করতে করতে এবার পাবো কি পাওয়ার C2, পাওয়ার C3, পাওয়ার C4, পাওয়ার C5, এভাবে করতে 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 আমরা কী ভাববো পাওয়ার CR। তো লেবনিজের থিওরেম তো আমাদের এটাই বলতো, তাই না, যে আমাদের কি করতে হবে, কনস্ট্যান্টের মান ডিফারেন্সিয়াল করতে গেলে আমাদের মানটা কি হবে, এটার সমান হবে। তো আমি যদি 2 নেই, 3 নেই, 4 নেই, 5 নেই, nও নেই, তাও আমার লেবনিজের থিওরেম ঘুরে ফিরে আমার এই মানটাই পায়, যেটা হচ্ছে কি প্রুভড। ওকে, ওকে, তো এই হচ্ছে কিছু বলবেন। ওই যে আপনি যে আর এর যে লাস্ট স্টেপ বের করেছেন একটা মানের জন্য দুইটা মান, আমি কি যে কোনো একটা মান নিয়ে বাকি মানটাকে ডট ডট দিয়ে দেখাতে পারবো, দুটোতে যে কোনো একটা নিয়ে? দুটো থেকে যে কোনো একটা ডট ডট দিয়ে আপনি দেখাতে গেলে আপনার নিজেরই অসুবিধা হবে, কারণ আপনি পয়েন্ট লাইনে কমন নিতে পারবেন না। ও, কারণ আপনাকে পয়েন্ট লাইনে তো কমন নিতে হবে, তাই না। যেমন এখানে ওরা কী করছে, আগেরটুকু বাদ দিয়ে পরেরটুকু রাখছে, আর এখানে আগেরটুকু রেখে পরেরটুকু বাদ দিয়ে দিছে। কেন হচ্ছে, কারণ যে কমন নিতে পারে পরের লাইনে, ঠিক আছে। বুঝছেন। ওকে, তাহলে আশা করি লেবনিজের থিওরেম ক্লিয়ার, এবং লেবনিজের থিওরেমের যে কোনো কোশ্চেন যদি আসেন আপনার একই ফর্মুলাতে সলভ করতে হয়, শুধু তখন মান হবে কি সাইন থাকলে সাইন, কস থাকলে কস, ওয়াই থাকলে ওয়াই, জেড থাকলে জেড, বাট আলটিমেটলি থিওরেম হচ্ছে এটা। তো আশা করি লেবনিজের থিওরেম নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এইটুকু ছিল আজকে মূলত আমাদের আজকের সলিউশন, আজকের সেমিনারের মূল টপিক। আর এটার পিডিএফটা, যদিও এটা পিডিএফ লাগবে না আশা করি, কারণ সবারই বই আছে, তারপর এটা এই যে নিচের স্টেপগুলো এই ভাঙানিটা সহ আমি এটা পিডিএফ আমাদের গ্রুপে দিয়ে দিব, গ্রুপ থেকে পেয়ে যাবেন। আর এই পুরো ক্লাসটা আমাদের ইউটিউবে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। যদিও ফোনে রেকর্ড করা, তাই একটু অসুবিধা হতে পারে, আশা করি বুঝতে পারবেন। তো এই হচ্ছে কথা। আর তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোশ্চেনের জন্য 5 মিনিট সময় নেব। কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে মিউট খুলে করতে পারেন। এবং আপনাদের সেমিনারটা কেমন লাগলো, বুঝতে পারছেন নাকি লেবনিজের থিওরেমটা, বা আমি কি বুঝাইতে পারছি নাকি, এগুলো সহ আপনারা আমাদের গ্রুপে অথবা ইয়াতে আমাদের ফেসবুক কমেন্ট করবেন। এগুলো দেখলে একটু ভালো লাগে আর কি, আগ্রহ পাই। আচ্ছা, আপনি বলছেন একটা একজন বলছে একটা ম্যাথ সলভ করতে। আজকের ক্লাসে অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 1 ঘন্টা ওভার হয়ে গেছে। তো আমরা যদি নেক্সটে পসিবল হয় আমাদের ইউটিউবে বা ফেসবুকে আমরা একটা এরকম সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, একটা ম্যাথ সলভ করে দেখাবেন, পিডিএফটা দিবেন। ওকে, আচ্ছা, পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ইয়াতে পেয়ে যাবেন সফটওয়্যার একাডেমি সিএসসি হাব, এই গ্রুপে পেয়ে যাবেন সব ধরনের পিডিএফ আর সাজেশন এখানে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আপনাদের যদি আরও কোনো কথা থাকে, আর পারাচ্ছি না, আমাদের কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের মেসেঞ্জার আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন, বা গ্রুপ আছে, কমেন্ট সেকশন থাকে, সেখানে আপনাদের প্রবলেম বলতে পারেন, সমস্যা নেই। ওকে, তাহলে এইটুকু